28 জুন 1914 সাল অস্ট্রিয়া হাঙ্গেরিয়ার প্রিন্স তার ওয়াইফকে নিয়ে বসনিয়া ট্যুরে গিয়েছিল। সে যখন গাড়ি দিয়ে সামনের দিকে যাচ্ছিল তখন সে মানুষের দিকে ইশারা করে করে সামনে আগাচ্ছিল। তবে তখনই তার ড্রাইভার ভুল করে একটা রং টার্ন নিয়ে একটা গলির মধ্যে চলে আসে। যদিও এই টার্নটা ভুল করে নেওয়া হয়েছিল, তবে তখনও বিশ্ববাসী এটা জানতো না যে এই একটা ভুল টার্নের জন্য একটা ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ লাগতে যাচ্ছে, যেখানে প্রায় 40 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে আর প্রায় কয়েকশো কোটি ডলার নষ্ট হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে একটা রং টার্ন পুরো পৃথিবীকে ওয়ার্ল্ড ওয়ার 1-এর দিকে নিয়ে গেল। আসলে বর্তমানে আমরা ওয়ার্ল্ডের যে ম্যাপটা দেখতে পারি তখনকার সময় এটা সম্পূর্ণ ভিন্ন ছিল। আসলে 19 শতকের শুরুর দিকে এখানে রাশিয়ান এম্পায়ার, এখানে অটোমান এম্পায়ার আর এখানে অস্ট্রিয়ান হাঙ্গেরিয়ান এম্পায়ারের মতো কিছু বড় বড় সাম্রাজ্য ছিল। এখানে দুইটা ইম্পর্টেন্ট কান্ট্রি ছিল, বসনিয়া এবং হার্জেগোভিনা, যেখান থেকে এই সমস্ত ঘটনাটা শুরু হয়েছিল। আসলে বসনিয়াকে প্রথমবারের মতো 2008 সালে অস্ট্রিয়ান এম্পায়ার দখল করে তাদের সমস্ত কার্যক্রম তাদের আন্ডারে করা শুরু করে দেয়। যদিও বসনিয়াতে সবসময় স্লেভেক মানুষজন বসবাস করত, এই জন্য তারা এই ব্যাপারটাকে খুব বেশি একটা সিরিয়াসলি নেয়নি। কিন্তু তাদের পাশের যেই কান্ট্রি ছিল, মানে সার্বিয়াতেও স্লেভিক মানুষজনও বাস করত। এই জন্য বসনিয়াতে যেই কাজগুলো হচ্ছিল এগুলো সেখানকার মানুষজন একেবারেই সহ্য করতে পারছিল না, কারণ যেহেতু তারা একই টাইপের মানুষজন ছিল, এই জন্য সেখানে তাদের উপরে যেই টর্চারগুলো করা হচ্ছিল সেগুলো এখানের মানুষজন কোনোভাবে সহ্য করতে পারছিল না। তবে যেহেতু সার্বিয়া অস্ট্রিয়ান এম্পায়ারের আন্ডারে ছিল না, এই জন্য অস্ট্রিয়ান এম্পায়ার চাচ্ছিল তারা সার্বিয়াকেও দখল করে নেবে এবং পরবর্তীতে একজোট করে তাদের এম্পায়ারটাকে আরও একটু বড় করে তারা এই দুইটাকে একসঙ্গে করে দেবে, যাতে করে বসনিয়া এবং সার্বিয়ার মানুষজন একসাথে একই দেশের আন্ডারে বাস করতে পারে। কারণ এখন যেহেতু সার্বিয়া আলাদা ছিল, এই জন্য সার্বিয়াতে অন্য রাজা শাসন করত, কিন্তু তাদের এই প্ল্যানিংটা সেখানের মানুষজন একেবারেই ভালোভাবে নেয়নি। আসলে তারা কখনো চাইছিলই না কারো আন্ডারে যেতে। স্লাভিক মানুষজন এটা চাচ্ছিল, যেহেতু সার্বিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনাতে বেশিরভাগই স্লাভিক মানুষজন বাস করে, এই জন্য তারা চাচ্ছিল এই তিনটা জায়গাকে এক জায়গায় করে একটা ফ্রি কান্ট্রি বানিয়ে ফেলতে। আর তাছাড়া এইটার জন্য তারা একটা নামও ঠিক করে ফেলেছিল, এটাকে বলা হবে গ্রেট সার্বিয়া অথবা ইউগোস্লাভিয়া। এখন যেহেতু অস্ট্রিয়ান এম্পায়ার তাদের উপরে শাসন করছে, এই জন্য তারা চাইলেও কিছু করতে পারছিল না। আর সার্বিয়ানরাও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটা নীরবেই হজম করছিল, কারণ তাদের হাতেও করার মতো কিছু ছিল না। এখন হয়তোবা অস্ট্রিয়ান এম্পায়ার সার্বিয়ার উপরে আক্রমণ করেও ফেলতো, তবে তাদের ভয়টা ছিল রাশিয়াকে নিয়ে, কারণ রাশিয়া ছিল একটা গ্রেট এম্পায়ার আর রাশিয়া কোনোভাবেই চাইছিল না অস্ট্রিয়ান এম্পায়ার কোনোভাবেই এই রিজনে একটু বেশি গ্রো করে ফেলুক। এই জন্য রাশিয়াকে পরাজিত করার জন্য অস্ট্রিয়ান এম্পায়ার জার্মানিকে তাদের ব্যাকআপ হিসেবে নিয়ে নেয়, যাতে করে পরবর্তীতে তাদের সাথে তারা ফাইট করতে পারে। তবে রাশিয়া ও ফ্রান্সকে তাদের সঙ্গে যুক্ত করে নিজেদের মধ্যে একটা চুক্তি করে ফেলে। আর অন্যদিকে বসনিয়া আর সার্বিয়ার মানুষজন আস্তে আস্তে করে নিজেদেরকে ফ্রি করার জন্য বিভিন্ন রকমের অর্গানাইজেশন, বিভিন্ন রকমের গ্রুপ বানানো শুরু করে দেয়। যদিও প্রথম দিকে এই গ্রুপগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র অস্ট্রিয়ান এম্পায়ারদের বিরুদ্ধে বিভিন্ন প্রোটেস্ট করা, কিন্তু পরবর্তীতে তারা মিলিটারি সাপোর্ট পাওয়া শুরু করে দেয় আর বিভিন্ন রকমের মিলিটারি সরঞ্জাম নিয়ে তারা বিভিন্ন রকমের খুন খারাপি করাও শুরু করে দেয়। এখন একদিকে যখন এই সমস্ত কর্মকাণ্ডগুলো চলছিল, তখন অন্যদিকে আরও একটা বড় অর্গানাইজেশন সবার সামনে চলে আসে, যেটার নাম ছিল ব্ল্যাক হ্যান্ড। আসলে ব্ল্যাক হ্যান্ডের একমাত্র উদ্দেশ্য ছিল তারা যে কোনো মূল্যে গ্রেট সার্বিয়া বা ইউগোস্লাভিয়া বানিয়েই ছাড়বে। আর এটা করার জন্য তারা যেই কোনো কাজ করতে রেডি ছিল, তারা যেই কাউকে খুন করতে পুরোপুরি রেডি হয়েছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে মাত্র 19 বছরের একটা ছেলেও ছিল, যার নাম ছিল গ্যাব্রিয়েল পেন্সিভ, যে কিনা সবসময় স্বপ্ন দেখত একটা ফ্রি কান্ট্রি বানানোর, যেটার নাম সে দিয়েছিল ইউগোস্লাভিয়া। এখন সেও ফাইনালি ব্ল্যাক হ্যান্ডের সাথে যোগ দিয়ে নেয় আর ফাইনালি তারা শুরু করে দেয় তাদের প্ল্যানিং মতো কঠোর পরিশ্রম করা। তারা দিন রাত কাজ করে তাদের এই সংগঠনটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। তারা বারবার করেই এটা প্ল্যানিং করত যে কিভাবে তাদের উপরে আক্রমণ করা যায় আর কোন কোন ওয়েতে তারা অস্ট্রিয়ানদের থেকে নিজেদেরকে ফ্রি করতে পারবে। তারা বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র নিয়ে অনেকবার অস্ট্রিয়ান অফিসিয়ালদের উপরে আক্রমণও করে দিয়েছিল, তবে কোনোভাবেই কোনো লাভ হচ্ছিল না। তারা না জিততে পারছিল আর না তারা তাদের থেকে নিজেদেরকে ফ্রি করতে পারছিল। এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে 1914 সালে চলে আসা যাক। এখানে তারা খবর পায় যে অস্ট্রিয়ান হাঙ্গেরিয়ার প্রিন্স আর্চডুক ফ্রান্স ফার্ডিনেন্ড বসনিয়া ভিজিট করতে আসছে। আসলে অস্ট্রিয়ান এম্পায়ারের এই প্রিন্স পরবর্তীতে বাদশা হতে যাচ্ছিল, আর সার্বিয়াতে আক্রমণ করার যত প্ল্যান প্রোগ্রাম সব তার মাধ্যমেই করা হচ্ছিল। আর ব্ল্যাক হ্যান্ডও সবসময় এটাই চাচ্ছিল যে যে কোনো মূল্যে তাকে বাদশা হওয়া থেকে আটকানো, কারণ যদি একবার সে কিং হয়ে যায় তাহলে যে কোনো মূল্যে সে সার্বিয়াতে আক্রমণ করবে আর পরবর্তীতে সার্বিয়া দখল করেও ফেলতে পারে। এই জন্য যখন তারা জানতে পারে প্রিন্স বসনিয়াতে ভ্রমণে আসছে, তখন তারা খুবই হ্যাপি হয়ে যায় আর তাদের মাথায় জন্ম নেয় একটা ভয়ঙ্কর পরিকল্পনার। এই পরিকল্পনার ফল পুরো পৃথিবীর জন্য হতে যাচ্ছে আরও বেশি ভয়ঙ্কর।
প্রথমেই তারা তার রোড ম্যাপটা বের করে যে সে কোথা দিয়ে আসবে আর কোথায় যাবে। তারা জানতে পারে তারা সিটি হলের একটা মিউজিয়ামের রিনোভেশন করার জন্য আসছে। এখন ব্ল্যাক হ্যান্ড প্ল্যানিং করে যখন প্রিন্সের গাড়ির সামনে দিয়ে যাবে তখন তাদের 3টা লোক পাবলিকের মধ্যে লুকিয়ে সেখানে তার জন্য ওয়েট করবে। যার সামনে দিয়েই প্রিন্সের গাড়িটা যাবে সেই তার উপরে একটা বোম মারবে আর একটা সাইনাইড পিল মানে জীবননাশক একটা ওষুধ খেয়ে সোজা নদীর মধ্যে লাফ দিবে। আসলে তাদের প্ল্যানিং ছিল যে বোমের মাধ্যমে প্রিন্সকে মেরে ফেলবে সে যাতে করে নিজেও মারা যায়। যদি সাইনাইড পিলটা কাজ না করে তাহলে নদীর মধ্যে লাফ দেওয়ার জন্য তার মৃত্যু তো অবশ্যই হয়ে যাবে। আর এমনটা এই জন্য করা হচ্ছিল কারণ ব্ল্যাক হ্যান্ড ছিল একটা সিক্রেট অর্গানাইজেশন আর তারা কোনোভাবেই চাচ্ছিল না তাদের কর্মকাণ্ড সম্পর্কে কেউ জেনে যাক। এখন যখন একদিকে ব্ল্যাক হ্যান্ডের মেম্বাররা এমন একটা ভয়ঙ্কর প্ল্যানিং করে ফেলে তখন অন্যদিকে গ্যাব্রিয়েলো প্রিন্সেপ যে কিনা ছোটবেলা থেকেই একটা ফ্রি কান্ট্রির স্বপ্ন দেখছিল সে প্রিন্সকে মারার জন্য অন্য একটা প্ল্যানিং করে ফেলে। 28 জুন 1914 সাল এই সময়টা ছিল সেই সময় যখন তাদের প্ল্যানিংটা এক্সিকিউট করার টাইম ছিল। তবে আসলে সবসময় প্ল্যানিং বানানোটা হয় খুবই সহজ একটা কাজ, তবে এটাকে এক্সিকিউট করাটা হয় সবচেয়ে কঠিন একটা কাজ। কারণ ব্ল্যাক হ্যান্ডের কোনো মেম্বারদের এমন কাজ করে কোনো অভ্যাস ছিল তো নাই, বরং যে বোমটা মারবে তার নিজেকেও মরতে হবে। এই জন্য তারা প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। এই জন্য যখন প্রিন্স আর তার ওয়াইফের গাড়িটা প্রথম লোকটার সামনে দিয়ে যায় তখন সে ভয়ে গ্রেনেড ফেলতেই পারে না। আর যখন তারা দ্বিতীয় লোকটার সামনে চলে আসে তখন সে চিন্তার মধ্যে পড়ে যায় সে করবে কি করবে না। আর যতক্ষণে সেই চিন্তাভাবনা করছিল ততক্ষণে গাড়িটা তাদের সামনে দিয়েও বেরিয়ে চলে যায়। তবে এরপরে যখন 3 নম্বর লোকটার সামনে গাড়িটা যায় তখন সে কোনো কিছু চিন্তা না করে সোজা বমটা মেরে দেয়। তবে তার নিশানাটা ভুল জায়গায় পড়ে। প্রিন্সের গাড়িতে তার বমটা তো পড়ে নাই, বরং পেছনের গাড়ির থেকেও অনেক দূরে গিয়ে বমটা পড়ে, যে জন্য সেখানে থাকা 20 জন লোক আহত হয়ে যায়, কিন্তু প্রিন্স বা অন্য কারো মৃত্যুও হয় না। এখন বমটা মারার পরে সে দ্রুত সাইনাইড পিলটা খেয়ে ফেলে। তবে যেহেতু এটা পুরনো একটা পিল ছিল এই জন্য এটা খাওয়ার পরেও তার তেমন কিছু হয় না। তার মৃত্যু তো হয়ই না, বরং তার একটু বমি হওয়ার পরে সে আবার সুস্থ হয়ে যায়। তবে যেহেতু তার কাছে ভিন্ন একটা প্ল্যানিংও ছিল এই জন্য প্ল্যান মতে সে দৌড়ে গিয়ে নদীর মধ্যে লাফ দেয়। তবে হয়তোবা আজকে তার ভাগ্যটা খুবই খারাপ ছিল, কারণ নদীতে মাত্র 1 ফুটের মতো পানি ছিল, কারণ এই মৌসুমে নদীর পানি শুকিয়ে একেবারে কমে গিয়েছিল। এই জন্য পুলিশ দ্রুত সেখানে গিয়ে তাকে অ্যারেস্ট করে ফেলে। আর প্রিন্সকে মারার যেই প্ল্যানিংটা তারা করেছিল সেই প্ল্যানিংটা এখানে অসফল হয়ে যায়। তবে আসলে গল্পের মধ্যে টুইস্টটা এখনো বাকি আছে, গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। সেই 19 বছরের ছেলেটাকে মনে আছে, গ্যাব্রিয়েল প্রিন্সেপ, সে এখন পর্যন্ত তার মিশনে ছিল। আসলে যেহেতু এখন প্রিন্সের উপরে বম মারা হয়েছে এই জন্য তার ওয়াইফ আর তাকে দ্রুত সিকিউরিটির মাধ্যমে দ্রুত এখানের মেয়রের কাছে নিয়ে আসা হয়। আর প্রিন্স এখানের মেয়রের উপরে প্রচণ্ড রাগ করেছিল, কারণ সে এসেছিল শহরটাকে ভ্রমণ করতে, তবে তার ওয়েলকাম করা হয়েছে বোমের মাধ্যমে। আর এখানে যখন প্রিন্সকে বলা হয় যে বমের জন্য 20 জন লোক আহত হয়ে গেছে তখন সে ইমিডিয়েটলি তার শিডিউলটা চেঞ্জ করে ফেলে। সে মিউজিয়ামে যাওয়ার জায়গায় ডিরেক্ট হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে করে সেখানে গিয়ে সে লোকজনকে দেখতে পারে। তবে এই যে তার শিডিউলটা চেঞ্জ হয়েছে আর তার রুটটাও চেঞ্জ হয়েছে এইটা তার ড্রাইভারকে জানানো হয় না। আর এরপরে আবারও প্রিন্স আর তার ওয়াইফ সোজা গাড়িতে এসে বসে পড়ে হসপিটালের দিকে যাওয়ার জন্য। আর অন্যদিকে গ্যাব্রিয়েল প্রিন্সেপ মিউজিয়ামের রুটে তাদের জন্য ওয়েট করছিল, যখন তারা সেখান দিয়ে যাবে তখন তাদের উপরে আক্রমণ করার জন্য। আর যখন প্রিন্সের ড্রাইভার হসপিটাল আর মিউজিয়ামের মোড়ে চলে আসে তখন সে যেহেতু জানতো না এটা হসপিটালে যাবে এই জন্য সে মিউজিয়ামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া শুরু করে। আসলে ড্রাইভার ভুল করে তাদেরকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে গ্যাব্রিয়েল প্রিন্সেপ তাদের জন্য ওয়েট করছিল। আর যখন স্টাফরা বুঝতে পারে যে সে রং টার্ন নিয়েছে তখন তারা দ্রুত তাকে ইনফরমেশন দিয়ে দেয় আর তাকে মিউজিয়ামে যাওয়ার জায়গায় হসপিটালে যাওয়ার জন্য বলা হয়। তবে যখনই গাড়িটা রিভার্স করা হয় তখন গাড়ির স্পিড অনেকটা কমে যায়। আর গ্যাব্রিয়েল প্রিন্সেপের জন্য এটা ছিল একটা মোক্ষম সুযোগ, এই জন্য সে দ্রুত তার গানটা বের করে সঙ্গে সঙ্গে তাদের উপরে গুলি করা শুরু করে। এই জন্য প্রিন্স আর তার ওয়াইফ স্পটেই মারা যায়। আর যখন প্রিন্সের মৃত্যুর খবর অস্ট্রো হাঙ্গেরিয়ান বাদশাহ জানতে পারে তখন সে প্রচণ্ড রাগের মাথায় এসে সার্বিয়ার উপরে আক্রমণ করে দেয়। আর অন্যদিকে রাশিয়া, যারা কিনা অলরেডি সার্বিয়াকে সমর্থন করছিল, তাদের মনে হচ্ছিল হয়তোবা অস্ট্রো হাঙ্গেরিয়ান চাচ্ছে এখন সার্বিয়াকে দখল করে নিতে, এই জন্য সে এসে সার্বিয়ার পক্ষ হয়ে ফাইট করা শুরু করে। অন্যদিকে জার্মান এম্পায়ার, যারা কিনা অস্ট্রিয়ান হাঙ্গেরিয়ানদের সাপোর্ট করার জন্য রেডি হয়েছিল এবং তারা অ্যানাউন্স করে এটা বলেও দিয়েছিল, তারা সরাসরি যুদ্ধের মধ্যে ঢুকে পড়ে আর তারা রাশিয়ার উপরে আক্রমণ করে দেয়। অন্যদিকে তখন ফ্রান্স, যারা কিনা প্রথম দিকে নিউট্রাল থাকার সিদ্ধান্ত নিয়েছিল, তারাও এই ব্যাপারটা দেখার পরে রাশিয়ার সঙ্গে যোগ দেয় আর তারা গিয়ে জার্মানিতে আক্রমণ করে দেয়। যদিও শুরুর দিকে অটোমান এম্পায়ার নিউট্রালে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, তবে যেহেতু তাদেরকে দুর্বল করার ক্ষেত্রে ফ্রান্স আর রাশিয়ার একটা বড় হাত ছিল এই জন্য তারা রাগের মাথায় এসে জার্মানির সঙ্গে জয়েন করে আর তাদের বিরুদ্ধে যুদ্ধ অ্যানাউন্স করে দেয়। অন্যদিকে ইউনাইটেড কিংডম, যারা কিনা ফ্রান্সের সাথে মিলে অটোমান এম্পায়ারকে মিডল ইস্ট থেকে সরানোর একটা প্ল্যানিং করেছিল,
তারাও এসে এই যুদ্ধে জয়েন করে আর তারা রাশিয়া আর ফ্রান্সের পক্ষ থেকে যুদ্ধ শুরু করে। আর দেখতে দেখতে এই যুদ্ধের মধ্যে জাপান এবং আমেরিকারও আগমন ঘটে আর একটা রং টার্ন নেয়ার জন্য প্রথম বিশ্বযুদ্ধের শুরু হয়ে যায়। আসলে এমনটা বলা হয় যে যদি সেই দিন প্রিন্সের গাড়িটা রং টার্ন না নিত তাহলে হয়তোবা তার জীবনটা বেঁচে যেত আর এত ভয়ঙ্কর একটা যুদ্ধ হতো না। শুধুমাত্র একটা জীবন যাওয়ার জন্য একটা বিশ্বযুদ্ধের মধ্যে 4 কোটি মানুষের মৃত্যু হয়েছিল। আর যেহেতু যুদ্ধের জন্য মিলিটারিরা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেছিল, এই সমস্ত ব্যাপারগুলোর জন্য স্প্যানিশ ফ্লু ভাইরাসটাও ছড়িয়ে গিয়েছিল, যেটা পরবর্তীতে 5 কোটি মানুষের মৃত্যু ডেকে এনেছিল। আর এই সমস্ত কিছুর বাইরেও ইকোনমিক্যালি পৃথিবীকে কতটা সাফার করতে হয়েছিল, ফিনান্সিয়ালি কত বেশি লস হয়েছিল, সেটার অনুমান করা পর্যন্ত অসম্ভব। এর মধ্যে আপনাকে একটা ফান ফ্যাক্ট বলে দেই। আসলে ওয়ার্ল্ড ওয়ার 1 এর সিজফায়ার প্রিন্সেরও মৃত্যুর 4 বছর পরে করা হয়েছিল, মানে 11ই নভেম্বর 1918 সালে, মানে 11-11-18। আর প্রিন্সের গাড়ির নাম্বারও ছিল 11-11-18। এখন আপনি আমাকে কমেন্ট করে জানান যে এটা কি আসলেই কোইন্সিডেন্স ছিল নাকি এটার পেছনে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।